আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের রাডারে পরবর্তী বিগ টিম অ্যানালাইসিস স্পেনকে কেন্দ্র করে যে মুহূর্তে ভিডিওটা পাবলিশ হবে ক্যাভো ভার্ডের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেটাকে একপাশে সরিয়ে রেখে বলছি ইন জেনারেল একটা আলোচনা করতে চাই। এবং প্রথমত যে জিনিসটা বলতে হয়, আপনি যদি মোটা দাগে একটা স্কোয়ারের সক্ষমতা এবং তাদের কাছে কি কি প্লেয়ার রয়েছে এটারই বিচারে কোনো একটা দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখেন, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এখানে স্পেন একটা হট ফেভারিট দল। টপ তিনটা দলের মধ্যে বা সবচেয়ে ফেভারিট দলের মধ্যে ডেলাফুয়েন্তের এ দলটা অবশ্যই থাকতে হবে। আমরা শুরুতে স্কোয়াড ডেপথটা দেখে নেব। এখানে ফাইনাল থার্ড দিয়ে শুরু করি, কারণ এক্সাইটিং দুটো প্রসপেক্ট আছে দুই উইংয়ে। এক সাইডে নিকো উইলিয়ামস, আরেক সাইডে লামিন ইয়ামাল। সত্যিকার অর্থে উইং পাওয়ারের দিক থেকে, অ্যাটাকে এক্সপ্লোসিভ পেসের দিক থেকে এই মুহূর্তে স্পেন এমন একটা দল যাদেরকে আপনি শেষ পর্যন্ত পছন্দ করুন কিংবা না করুন সেটা অন্য হিসাব, তবে তাদের খেলা দেখতে, বিশেষ করে ফাইনাল থার্ডের ডিসপ্লেগুলো দেখতে, ইয়ামাল নিকো উইলিয়ামসের ওভারঅল বন্ডিংটা দেখতে ভালো লাগার কথা, যেটা আমরা এর আগে 2024 সর্বশেষ ইউরোতে কিন্তু দেখেছি। ফাইনাল থার্ডে স্পেনের একেবারে প্রলিফিক গোল স্কোরার আছে সে জিনিসটা আমি বলবো না, তবে বড় বড় টুর্নামেন্টে এর আগেও মিকেল ওয়ারজাবাল তিনি যে আসলে কতটা দক্ষ সেটা প্রমাণ করেছেন। 2024 সালে ইউরো ফাইনালে আপনার তার পারফরমেন্সের কথা মনে থাকার কথা। একই সঙ্গে ফেরান তোরেস, যিনি কিনা সাম্প্রতিক সময় ইনফর্ম বলা যায় ওই পজিশনটাতে খেলতে পারেন। ফাইনাল থার্ডে আরও কিন্তু বিকল্প অপশন আছে। মোটা দাগে এটা এই টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট পসিবল ফাইনাল লাইন আপ আপনার কাছে নাও মনে হতে পারে। এখানে একজন পিওর নাম্বার 9 না থাকাটা অনেক সময় স্পেনের জন্য দুশ্চিন্তার কারণ হয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে এই কোচের অধীনে স্পেন এটা খুব ভালোভাবে সামনে নিয়েছে। আরেকটু যদি নিচে নামি, এই মুহূর্তে স্পেনের কাছে যে মিডফিল্ডটা আছে এক কথায় টুর্নামেন্টের সেরা কিংবা অন্যতম সেরা বলতে হবে। এবং এখানে রদ্রি, যিনি কিনা ইনজুরির কারণে একটা লম্বা সময় ধরে ক্লাব ফুটবলে অন অফ সুইচের মধ্যে গেছেন, তার পরিবর্তে ব্যাকআপ হিসেবে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে মার্টিন জুবিমেন্ডি আছেন। একই একাদশে কিংবা একই স্কোয়াডে রদ্রি জুবিমেন্ডির মতো দুটো অপশন থাকাটা প্রমাণ করে যে এখানে মিডফিল্ড আসলে স্ট্যাবিলিটিটা স্পেনের কোন জায়গায় আছে। মিডফিল্ডের একটা ফ্ল্যাঙ্কে একটা সাইডে পেদ্রির মতো পিওর মিডফিল্ড জেম প্রোফাইল, আরও একবার যিনি কিনা স্পেনের জন্য অর্কেস্ট্রেটর হবেন এমন একটা প্রোফাইল আছে। এখানে দানি ওলমো তার বার্সার টিমমেট আছেন। অন্য ফ্ল্যাঙ্কে প্যারিস সেন্ট জার্মেইতে রীতিমতো স্বপ্নের মতো একের পর এক সিজন কাটানো ফাবিয়ান রুইজ আছেন, গাভি আছেন, মিকেল মেরিনো, যিনি কিনা মূলত একজন মিডফিল্ডার তবে অনেক সময় একজন ফলস নাম্বার 9 হিসেবে খেলতে পারেন, বড় ম্যাচে গোল বের করে আনতে পারেন, সে মিকেল মেরিনো আছেন। আমার কাছে খুবই কম্প্যাক্ট একটা মিডফিল্ড মনে হয় এবং বড়ের মতো আরও একবার টুর্নামেন্টের অন্যতম সেরা একটা মিডফিল্ড নিয়ে স্পেন যাচ্ছে। এখন আরেকটু যদি নিচে নামি, এখানে এসে আপনি প্রশ্ন রাখতে পারেন এই ডিফেন্সটা কি টুর্নামেন্টের সেরা কিনা। আমি অনেক দলের ক্ষেত্রে একটা কমন গ্রাউন্ড খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে মিডফিল্ড এবং ফাইনাল থার্ডটা যতটা এক্সাইটিং, হয়তো বা ডিফেন্সিভ লাইনটা ততটা এক্সাইটিং বলে মনে হয় না। স্পেনের ক্ষেত্রেও সে জিনিসটা প্রযোজ্য হতে পারে। আমার কাছে মনে হয় যদি ডিফেন্সে, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সে আরেকটু অভিজ্ঞতা থাকতো তাহলে স্পেনের এই দলটাকে আপনি আরও বেশি করে গ্লোরিফাই করতে পারতেন। তারপরও একটা সাইডে লেফট ব্যাক পজিশনে কুকুরিয়া, গ্রিমালদো, সেন্টার ব্যাক পজিশনে লাপোর্তে, কুবার্সি, এরিক গার্সিয়ার মতো অপশন, ডান সাইডে ইয়োরন্তে বা পোরোর মতো অপশন রয়েছে রাইট ব্যাক পজিশনে। ওয়ান্স অ্যাগেইন যদি একটা ডিফেন্সিভ ব্লক হিসেবে তারা ক্লিক করতে পারে তাহলে সেটা স্পেনের জন্য যথেষ্ট ভালো হবে। তবে স্পেনের এই ডিফেন্স লাইনের এবারে বিশ্বকাপে আসলে বড় পরীক্ষা দিতে হবে। এই মুহূর্তে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আপনি উনাই সিমনকে রাখবেন নাকি আর্সেনালের রায়াকে রাখবেন, এমনকি জোয়ান গার্সিয়াও কিন্তু একটা অপশন হতে পারেন, এগুলো নিয়ে কথাবার্তা বলা যায়। 2024 তারা যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে, দেলাফুয়েন্তের অধীনে তারা যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে সেটা খেলতে পারলে এবারের বিশ্বকাপে অনেক দূর স্পেনের যাওয়া উচিত। আমি কোচ হিসেবে দেলাফুয়েন্তের কথা আরেকটু স্পেশালি এই জন্য বলবো যে এই মুহূর্তে বিশ্বের হাতে গোনা কয়েকজন কোচ আছেন যিনি কিনা একটা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে একেবারে ইউথ সিস্টেম, অর্থাৎ স্পেনের ক্ষেত্রে 19, অনূর্ধ্ব 21, 23 এমন বিভিন্ন দলকে তিনি কিন্তু ডাগ আউট থেকে নেতৃত্ব দিয়ে এসেছেন। যথেষ্ট অভিজ্ঞ একজন কোচ। এই প্লেয়ারদের বেড়ে ওঠা থেকে শুরু করে তাদের সিলেকশন অনেক কিছুতে দেলাফুয়েন্তে ইনফ্লুয়েন্স আছে। স্প্যানিশ নিউ জেনারেশনের ফুটবলে দেলাফুয়েন্তে সত্যিকার অর্থে বড় বা হাই প্রোফাইল একটা নাম। এবং সব মিলিয়ে দেলাফুয়েন্তের সবচেয়ে পজিটিভ ট্যাকটিক্স যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে স্পেনের মিডফিল্ডে একটা অন্য রকমের ডেপথ আছে। এটা কিন্তু বড় টুর্নামেন্টে সবসময় ছিল, তবে মিডফিল্ড ডেপথের পাশাপাশি যে জিনিসটা একটু মিসিং ছিল সেটা হচ্ছে দুই উইংয়ে ভার্টিক্যালিটি, অর্থাৎ নিজেদের মধ্যে পাস খেলে স্পেন আক্রমণে উঠবে, এটা একটা গিভেন ব্যাপার। পাসিং ফুটবলে পশ্চা তারা সাজাবে, পজিশন কন্ট্রোল করবে, এটা বড় টুর্নামেন্টে হয়েছে। তবে যেটা হচ্ছিল না সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাটাক, উইং দিয়ে স্ট্রংলি অ্যাটাক, খুবই কম সময়ের মধ্যে কাউন্টার অ্যাটাকে ওঠা, যেটা লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামসরা সাম্প্রতিক সময়ে খুব ভালো করতে পারেন।
পারেন। 4-3-3 মেন্টালিটির ফ্লেক্সিবল অ্যাটাকিং একজন কোচ, তবে একই সঙ্গে তিনি 3-2-5 এমনকি 2-3-5 এমন টাইপের আলট্রা অ্যাটাক অ্যাগ্রেসিভ মোডে চলে যেতে পারেন। একেবারে ট্র্যাডিশনাল নাম্বার 9 না থাকার যে একটা অভাব, সেটাও কিন্তু তিনি ভালোভাবেই সাম্প্রতিক বছরগুলোতে আইডেন্টিফাই করেছেন। আমরা দুটো ট্যাকটিক্যাল ছবিতে চলে যাই। প্রথম ছবিতে আমরা এখানে দেখতে পারছি যে ডিপ থেকে একটা বল এসেছে সম্ভবত নামিল ইয়ামাল বা কোনো একজন প্লেয়ারের উদ্দেশ্যে। এমন সিচুয়েশনে একজন প্লেয়ারকে দেখবেন এখানে রেড এরোতে দেখানো হচ্ছে, ডি বক্সটা টার্গেট করতে পারেন এবং একই সঙ্গে নিকো উইলিয়ামসের মতো 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের মতো একটা ওয়াইড স্পেসে পাসিং অপশন থাকে। অর্থাৎ এমন টাইপের হাফ স্পেসে স্পেনের কোনো একজন ফরওয়ার্ড কিংবা কোনো একজন মিডফিল্ডার যখন বল পান, সাম্প্রতিক সময়ে এসে এই দুটো অপশন সবসময় অ্যাভেলেবেল থাকছে। ভার্টিক্যালি কেউ না কেউ ডি বক্সটা টার্গেট করছেন, সেটা ওয়ারজাবাল হোক কিংবা মিকেল মেরিনোর মতো কোনো একটা প্রোফাইল হোক, এবং অন্যদিকে নিকো উইলিয়ামস বা লামিন ইয়ামালের মতো উইং অপশনটা যখন আছে তখন প্রতিপক্ষ ডিফেন্স লাইন কিন্তু স্ট্রেচ হতে বাধ্য হচ্ছে, মাঝখানে অনেক পকেট অফ স্পেস পাওয়া যাচ্ছে। এটা দেলাফুয়েন্তের অধীনে দেলাফুয়েন্তে খুব ভালোভাবে করতে পেরেছেন। তার মানে কিন্তু এটা নয় যে ভার্টিক্যাল উইং বেসড অ্যাটাক করতে গিয়ে স্পেন তাদের সহজাত খেলাটা ভুলে গিয়েছে। পাসিং গেমটা এখন ইনট্যাক্ট আছে। পরবর্তী ছবিতে নিশ্চয়ই দেখতে পারবেন মার্ক কুকুরিয়া মূলত একজন লেফট ব্যাক হলেও অনেকটা কাটিং করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। মিডফিল্ডে নিজেকে ওয়াইড একজন মিডফিল্ডার হিসেবে আলাদাভাবে প্লেস করেছেন। তিনি যখন মিডফিল্ডে একটু ভেতরের দিকে মুভ করছেন তখন ওভারঅল পাসিং অপশনগুলো অনেক বেড়ে যাচ্ছে এবং মিডফিল্ডের নাম্বার গেমে স্পেন এগিয়ে থাকছে, যেটা সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে। অর্থাৎ ভার্টিক্যাল ফুটবলের সাথে তারা তাদের বড় বড় মতো পাসিং লেন, ট্রায়াঙ্গল তৈরি করা, একটা বক্স তৈরি করে একের পর এক পাস খেলা, এমন টাইপের পজিশন কন্ট্রোলগুলো তারা রাখতে পারছে। তার মানে এটা নয় যে স্পেনের কোনো দুর্বলতা নেই। এই যে আমি উইং প্লেয়ার কথা বলছি, একই দলে নামিল ইয়ামাল, নিকো উইলিয়ামসের মতো প্লেয়াররা থাকলে তারা যখন অনেক বেশি অ্যাটাকিং অপশনগুলো বেছে নেন তখন তারা যথেষ্ট ব্যাকট্র্যাক করে নিচে নামেন কিনা, অর্থাৎ ডিফেন্সিভ শেপটা ঠিক থাকে কিনা, এটা স্পেনের জন্য একটা বড় প্রশ্নের জায়গা। ডিফেন্সিভ লাইনের কথা তো আমি অনেক আগে বলেছি। অনেক বেশি যদি ক্রস আসে, অনেক বেশি যদি ডিরেক্ট বল আসে, স্পেনের এই ব্যাকলাইন সেটা খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারে কিনা সেটাও একটা উইক পয়েন্ট হতে পারে। প্রতিপক্ষ যদি অনেক লং বল খেলে, লম্বা পাস বা বাতাসে ভাসানো এরিয়াল বলগুলো খেলে, সেখানে স্পেনের ডিফেন্সিভ লাইনটাকে স্ট্রাগল করতে আমি দেখেছি। অনেক লম্বা সময় ধরে দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করার যে একটা প্রবণতা, সেটা খুব একটা বেশি যে দেখা গিয়েছে এটা বলা যায় না। এই টাইপের উইকনেসগুলো প্রতিপক্ষ অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবে। তবে সেটা যাই হোক, সব মিলিয়ে যথেষ্ট ব্যালান্সড এবং একেবারে হট ফেভারিট একটা দল নিয়ে কিন্তু বর্তমানে ইউরো চ্যাম্পিয়নরা তাদের বিশ্বকাপ মিশনটা শুরু করছে। ধন্যবাদ সবাই।